Hey everyone, welcome to What Bengal Thinks Today. আজকে আমি তোমাদের রিকোয়েস্টে একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও সিরিজটা জব প্রোফাইলের ওপরে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অফিসার পোস্ট এবং অন্যান্য পোস্টের কিছু জব প্রোফাইলের ডিটেলস আমি তোমাদের এই সিরিজটার মাধ্যমে জানাবো। আজকের ভিডিওটি হলো অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, যেটি একটি খুব গুরুত্বপূর্ণ পোস্ট, যেটি এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে যার রিক্রুটমেন্ট হয় সেই পোস্টটি সম্পর্কে অনেকেরই অনেক তথ্য অজানা। তো আমি সেই পোস্টের কিছু ফ্যাক্টস, কিছু প্রমোশনাল অ্যাসপেক্টস বলো, ট্রান্সফার পলিসি বলো, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা তোমরা জানার জন্য সবাই অধীর আগ্রহে থাকো, কারেন্ট পে স্কেল, আজকের দিনে তার ইনহ্যান্ড স্যালারি এবং গ্রস স্যালারি কত, সেইটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাইসেলফ, আমার সম্পর্কে কিছু তথ্য। আমার নাম অর্পণ সরকার। আমি কারেন্টলি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টে অ্যাজ আ গ্রুপ বি অফিসার আমি কর্মরত, অ্যান্ড আই হ্যাভ অলসো সিলেক্টেড অ্যাজ ইন্সপেক্টর ইন সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ইন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তোমরা এটাকে ইডি নামেও জানো। আজকাল খুব নিউজে পপুলার একটি পোস্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এই পোস্টটা সম্পর্কে কিছু ফ্যাক্টস দেখে নাও তোমরা। এটি একটি গ্রুপ বি নন গেজেটেড পোস্ট। এই পোস্টের ইনিশিয়াল গ্রেড পে, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, একজন অফিসার 4600 গ্রেড পেতে জয়েন করে থ্রু এসএসসি সিজিএল এক্সাম। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম এসএসসি কন্ডাক্ট করায় প্রতি বছর, সেই পরীক্ষার মাধ্যমে এই পোস্টটিতে নিয়োগ করা হয়। এই পোস্টের একটি বিশেষত্ব হলো এই পোস্টে বাকি পোস্টের মতন স্যালারি থেকে একটি স্পেশাল সিকিউরিটি অ্যালাউয়েন্স এই পোস্টকে দেওয়া হয়, কারণ এটা তোমরা জানো অনেকেই, এটা একটা সেমি আর্ম ফোর্স টাইপের, তো সেখানে এদেরকে কিছু স্পেশাল সিকিউরিটি অ্যালাউয়েন্স প্রোভাইড করা হয়। ইডি ছাড়াও আইবি বলো, এনআইএ বলো, সিবিআই বলো, এই সমস্ত পোস্টেও কিন্তু একটা স্পেশাল সিকিউরিটি অ্যালাউয়েন্স সেন্ট্রাল গভর্নমেন্ট স্যালারির সাথে প্রোভাইড করে। এটি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর আন্ডারে আছে, যেটি মিনিস্ট্রি অফ ফিন্যান্সের আন্ডারে পড়ে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এবার দেখে নেওয়া যাক এই পরীক্ষায় এই পোস্টে তোমরা কারোর যদি স্বপ্ন হয়ে থাকে সে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার হবে, তো তাকে কোন পরীক্ষার মাধ্যমে এই পোস্টটি পেতে হবে। তো এটা আমি এক্ষুনি তোমাদের জানালাম, এটি এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন পরীক্ষার দ্বারা এটিতে সিলেকশন হয়। এক্সাম ইয়ারলি কন্ডাক্ট হয়, প্রতি বছরই এসএসসি সিজিএল এক্সাম কন্ডাক্ট হয়, যদিও এখন কিছু কোর্ট কেসের জন্য টাইমলি এক্সাম কন্ডাক্ট হচ্ছে না, কিন্তু এটা একটা ইয়ারলি এক্সাম, এটি প্রত্যেক বছরই তোমরা দিতে পারবে। অনলাইন বেসড এক্সামিনেশন, আগে এটি অফলাইন বেসড হতো, 2016 অনওয়ার্ডস এটা অনলাইন বেসড এক্সামিনেশন হয়েছে। 3 টায়ার এক্সামিনেশন, দ্যাট ইজ টায়ার 1 তোমাদের যেটাকে তোমরা প্রিলিমস হিসেবে জানো, দেন টায়ার 2 যেটা মেন্স, এবং টায়ার 3 যেটা ডেসক্রিপটিভ। মূলত এই তিনটে টায়ারের তোমাদের টোটাল মার্কসের ওপরে এই পরীক্ষায় ফাইনাল সিলেকশন হয়। আর একটি টায়ার তোমরা জেনে থাকবে, আরেকটি টায়ার হয় যেটা টিয়ার 4, যেটা কম্পিউটার বেসড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ইন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পোস্টের জন্য টায়ার 4 এর কোনো ভূমিকা নেই। মেইনলি টায়ার 1 এবং টায়ার 2 অ্যান্ড টায়ার 3 এই তিনটে টিয়ারের কম্বাইন্ড মার্কসের বেসিসেই কিন্তু এই পোস্টটিতে রিক্রুটমেন্ট অর সিলেকশন হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো গ্র্যাজুয়েশন। এজ লিমিট 30 ইয়ার্স ফর ইউআর, দ্যাট ইজ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 30 বছর হচ্ছে এজ লিমিট, এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির জন্য তাদের কিছুটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। এসএসসি সিজিএল এক্সাম প্রসেসটা এবার দেখে নেওয়া যাক। যারা তোমরা জানো না তাদেরকে আমি এখানে বলে রাখি, এসএসসি সিজিএল টায়ার 1 যেটা, সেটা প্রিলিমসটা 200 মার্কসের হয়। দেন টিয়ার 2 যেটা 400 মার্কসের হয়, এখানে দুটো পেপার থাকে, 200 থাকে ফর ম্যাথস অ্যান্ড 200 থাকে ফর ইংলিশ, টোটাল 400। দেন টিয়ার 3 যেটা 100 মার্কসের, সেটা হলো 100 নম্বরের ইংলিশ ডেসক্রিপটিভ পেপার, যেটাতে লেটার, এসে, প্রেসি এই সমস্ত জিনিস থাকে।
টিয়ার 4 যেটা এই পোস্টের জন্য কম্পালসারি নয়, টিয়ার 4টা হলো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের কম্পিউটার স্কিলস এবং টাইপিং টেস্ট এই দুটো জিনিসের মেনলি পরীক্ষা নেওয়া হয়, এবং এই পোস্টটিতে কোনো স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর কোনো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয় না। যেটা তোমরা অন্য জব প্রোফাইলের ভিডিও আমি যখন ডিসকাস করব, দ্যাট ইজ যখন আমি সিবিআই এর প্রোফাইল অর আমি যখন প্রিভেন্টিভ অফিসার অর এক্সাইজ ইন্সপেক্টর এই সমস্ত এক্সামিনার, যখন এই সমস্ত আমি জব প্রোফাইলগুলো ডিসকাস করব, তখন তোমরা দেখতে পারবে সেখানে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, একটা মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু সেখানে মেনটেন করতে হয়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ইন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই পোস্টে কিন্তু কোনো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা নোটিফিকেশনে মেনশন করা নেই। এবার চলে আসা যাক সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, ওয়ার্ক প্রোফাইল। দ্যাট ইজ একটা এনফোর্সমেন্ট অফিসারের যখন সে 4600 গ্রেড পেতে যখন সে রিক্রুট হয়, যখন সে সিলেক্ট হয়, তখন তার ওয়ার্ক প্রোফাইলটা কি ধরনের হয়। দেখো, মেইনলি এই ধরনের চাকরি তোমরা যারা মুভিতে বা নিউজে দেখে থাকো যে সবসময় সে রেড করছে, ক্রিমিনালদের ধরছে, সবসময় কিন্তু সেই ব্যাপারটা থাকে না। প্রত্যেকটা চাকরিরই কিন্তু দুটো দিক থাকে, একটাকে বলা হয় ডেস্ক জব আর একটা ফিল্ড জব। প্রত্যেকটা প্রোফাইলই মোর অর লেস কিন্তু দুটো মিলিয়ে গুছিয়ে হয়, অ্যান্ড সেটা তোমরা যেটা দেখছো টিভিতে সেটা কিন্তু ফিল্ড জবের একটা পার্ট। তো ডেস্ক জবে মেইনলি কি করতে হয়, প্রত্যেকটা চাকরিরই ডেস্ক জব মোটামুটি ভাবে সেম, দ্যাট ইজ ফাইল হ্যান্ডলিং করা, রিপোর্ট মেকিং করা, কোনো আরটিআই এলে বা কোনো অফিসিয়াল লেটার এলে সেটাকে রেসপন্স করা, এই ধরনের মেইনলি ফাইল ওয়ার্ক বা ডকুমেন্টেশনের কাজগুলো কিন্তু ডেস্ক জবের মধ্যে পড়ে। এবং ডেস্ক জবের বিশেষত্ব হলো ডেস্ক জব কিন্তু নর্মাল অফিস ওয়ার্কিং আওয়ারের মতনই হয়, দ্যাট ইজ 9 to 5:30। ফিল্ড জব যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা সবাইকে অ্যাট্রাক্ট করে এই চাকরিতে, সেটা হলো এখানে দেখতে পাও, তোমরা নিউজেও জানো যে বিভিন্ন ধরনের যে সমস্ত রেডস হয় বা ইন্টেলিজেন্স গ্যাদার করা, মানি লন্ডারিং বলো বা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলো, এই সমস্ত জিনিসের ইনফরমেশন কালেক্ট করে সেই কেসে কাজ করাই কিন্তু মেইনলি এই চাকরির একটি জব রোল। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যেটাকে তোমরা ইডি বলে জানো, সেটা কিন্তু মেইনলি দুটো অ্যাক্টের উপরে কাজ করে। সেই দুটো অ্যাক্ট হলো, একটাকে বলা হয় ফেমা, দ্যাট ইজ এফইএমএ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অফ 1999, অ্যান্ড পিএলএমএ, দ্যাট ইজ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিন্তু বেসিক্যালি এই দুটো অ্যাক্টের ওপরেই কাজ করে। এবার আরো কিছু ইনফরমেশন দেখে নেওয়া যাক। প্রমোশনাল অ্যাসপেক্ট, এই চাকরিতে জয়েন করলে তোমরা কতদূর অবধি যেতে পারবে। দেখো, তোমরা যদি এসএসসি সিজিএল এক্সামের থ্রু থেকে এই চাকরিতে জয়েন করো, তাহলে তোমরা 4600 গ্রেড পেতে জয়েন করবে। সেটা কিন্তু তোমরা অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার হিসেবে জয়েন করবে, এবং ধীরে ধীরে তোমরা যখন প্রমোশন পাবে, যখন তোমরা এনফোর্সমেন্ট অফিসার হবে, যেটা 4800 গ্রেড পে, সেটা কিন্তু একটা গ্রুপ বি গেজেটেড পোস্ট। তোমরা এই পোস্ট থেকে কিন্তু গেজেটেড অফিসার হয়ে যাবে। তারপরে যখন তোমরা পরবর্তী প্রমোশনে যাবে, যখন তোমরা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হবে, এটা কিন্তু সেই পোস্ট যেখানে গ্রুপ এ অর ইউপিএসসি থেকে, ইউপিএসসি সিভিল সার্ভিস থেকে যারা চাকরিতে সিলেক্ট হয়, তারা কিন্তু এই 5400 গ্রেড পে গ্রুপ এ তে কিন্তু তারা রিক্রুটমেন্ট পায়। সো তোমাদের দুটো প্রমোশন ক্রস করতে হবে গ্রুপ এ যাওয়ার জন্য। প্রথম প্রমোশনটা ইউজুয়ালি অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার বলতে পারো, এসএসসি সিজিএল এর থ্রু থেকে যতগুলো পোস্ট আছে, ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট প্রমোশন কিন্তু প্রথম প্রমোশন হিসেবে এই চাকরিটি তোমাকে দেবে। তুমি 3 থেকে 5 বছরের মাথায় কিন্তু 4800 গ্রেড পে, 4800 গ্রেড পে, দ্যাট ইজ এনফোর্সমেন্ট অফিসারে কিন্তু তুমি পৌঁছে যেতে পারবে। তার পরবর্তী প্রমোশনটা একটু সময় লাগে, কারণ সেটা গ্রুপ বি থেকে যখন তোমরা গ্রুপ এ হবে, যখন তোমরা আইআরএস ক্যাডারের অন্তর্ভুক্ত হবে, তখন সেই ক্যাডারটায় ঢুকতে গিয়ে কিন্তু একটু সময় লাগে, সেটা সমস্ত চাকরিতেই লেগে থাকে। আমি যেটা বললাম তোমাদের এক্ষুনি, এই পোস্ট থেকে কিন্তু তোমাদের গ্রুপ এ পে স্কেল চালু হচ্ছে। গ্রুপ বি থেকে গ্রুপ এ তে যেতে তোমাদের মোর অর লেস 8 to 9 ইয়ার্স লাগবে। তোমরা যদি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামের মাধ্যমে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট
এনফোর্সমেন্ট অফিসার হিসেবে যদি তোমরা জয়েন করো, তাহলে কিন্তু তোমরা জয়েন্ট ডাইরেক্টর অবধি ইজিলি চলে যেতে পারবে। কেউ যদি খুব কম বয়সে এই পোস্টটিতে জয়েন করে, তাহলে কিন্তু সে অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবেও সে কিছু বছর চাকরি করতে পারবে। এবার দেখে নেওয়া যাক ট্রান্সফার পলিসি। দেখো, আনলাইক সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বলো বা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স যেটার আন্ডারে ইনকাম ট্যাক্স পড়ে, এই ধরনের চাকরিগুলো মেইনলি একটা কমিশনারেটের আন্ডারে হয়। দ্যাট ইজ, টিল তোমরা যখন গ্রুপ এ তে যতক্ষণ না অবধি তোমরা প্রমোশন পাবে, ততক্ষণ কিন্তু একটা পার্টিকুলার কমিশনারেটের মধ্যে তোমাদের চাকরি করতে হবে। দ্যাট ইজ, তোমার এন্টায়ার চাকরি লাইফের মোটামুটি 50 to 60% কিন্তু তোমরা একটা পার্টিকুলার কমিশনারেটে কাজ করতে পারবে। কিন্তু এই সমস্ত ইডি বলো বা সিবিআই বলো বা এনআইএ বলো, এই ধরনের চাকরিগুলোতে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া ট্রান্সফার পলিসি থাকে। দ্যাট ইজ, একটা পার্টিকুলার স্টেটে কিন্তু তোমরা 3 থেকে 5 বছরই কাজ করতে পারবে। এখানে একটি জেনারেল রুল থাকে, প্রথম 3 বছর তোমাদের একটা পার্টিকুলার স্টেটে দেওয়া হয়। এখানে বলে রাখা ভালো, ইডি কিন্তু মেইনলি মেট্রো সিটিগুলোতেই ইডি অফিসেস থাকে। দ্যাট ইজ, কলকাতা আমাদের বলতে পারো, নিউ দিল্লি বলতে পারো, চেন্নাই বলতে পারো, মেইনলি মেট্রো সিটিতেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসগুলো থাকে। তো সেক্ষেত্রে তোমাদের ট্রান্সফার হলেও তোমরা কিন্তু একটা ভালো শহরে জীবনযাপন করতে পারবে। ইন্টারজোনাল ট্রান্সফার পসিবল, মানে তোমরা একটা পার্টিকুলার স্টেটে থাকলে সেই স্টেটে কিন্তু বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের ট্রান্সফার হতে পারে, কিন্তু স্টেট চেঞ্জ তোমাদের পরবর্তী প্রমোশনে হবে। ট্রান্সফার আর ফ্রিকুয়েন্ট, তোমরা একটা পার্টিকুলার স্টেটে 3 থেকে 5 বছরই কাটাতে পারবে। তোমরা ডেপুটেশনে বিভিন্ন মিনিস্ট্রি যেতে পারবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে তোমরা ডেপুটেশনে এক্সাইজ কাস্টমসে আসতে পারো, ইনকাম ট্যাক্সে যেতে পারো। এবার চলে আসা যাক সব থেকে ইন্টারেস্টিং টপিকে, যেটার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। দ্যাট ইজ, আমাদের 1 জুলাই যে নতুন ডিএ রিভাইজ হতে চলেছে, সেই ডিএ রিভিশনের পরে অ্যাকচুয়াল গ্রস স্যালারি কত এই চাকরিটিতে এবং ইন হ্যান্ড স্যালারি কত তোমরা পাবে। অবশ্যই এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এক্স সিটি যেটা, সেটাতে নতুন ডিএ রিভিশনের পরে 27% এইচআরএ দেওয়া হবে অ্যান্ড ওয়াই সিটিতে 18% এইচআরএ দেওয়া হবে। তো সেই হিসাবেই পুরো ক্যালকুলেশনটা করা আছে। 4600 গ্রেড পের এই চাকরিটির বেসিক পে 44900। ডিএ তোমাদের দেখো ক্যালকুলেট করে দেওয়া আছে। এইচআরএ আমি যেটা বললাম যে এক্স সিটির ক্ষেত্রে এইচআরএ 27% অ্যান্ড ওয়াই সিটির ক্ষেত্রে সেটা কিন্তু 18%। এই চাকরিতে মূলত জেড সিটি পোস্টিং হয় না, তাই জন্য আমি জেড সিটির ক্যালকুলেশনটা এখানে আমি প্রোভাইড করিনি। তোমরা জেড সিটিতে আরো 4000 স্যালারি তোমরা ডিডাক্ট করে একটা ক্যালকুলেশন করে নিতে পারো। জেড সিটিতে 9% হচ্ছে এইচআরএ। তোমরা ট্রান্সফার অ্যালাউয়েন্স তোমরা ট্রাভেলিং অ্যালাউয়েন্স পাবে, যেটা 3600 টাকা। এই চাকরির যেটা একটা বিশেষত্ব হলো, একটা এসআইএ দেওয়া হয়, একটা স্পেশাল ইনসেন্টিভ অ্যালাউয়েন্স দেওয়া হয় 20%, বেসিকের 20%, সেটা তোমরা পাবে। তোমরা ডিএ অন টিএ পাবে। সো গ্রস স্যালারি একটা মেট্রো সিটিতে কিন্তু তোমরা অলমোস্ট 83,000 টাকার কাছাকাছি পেতে চলেছো, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারের কিন্তু একটা খুবই একটা দারুণ পে স্কেল বলতে পারো। তোমাদের কিছু ডিডাকশন এখানে হয়ে থাকে, যেমন তোমাদের এনপিএস ডিডাকশন হয়ে থাকে, তোমাদের একটা সিজিএইচএস ডিডাকশন হয়ে থাকবে, আরো একটা গভর্নমেন্ট কিছু প্রকল্পে তোমাদের কিছু ডিডাকশন হওয়ার পরে তোমরা ইন হ্যান্ড স্যালারি প্রথম মাস যখন তোমরা চাকরিতে জয়েন করবে, তোমরা কিন্তু 74,000 or 75,000 এর কাছাকাছি কিন্তু তোমরা স্যালারি পাবে। কিছু পক্স দেখে নাও, তোমাদের একটু আগেই ডিসকাস করলাম, ভেরি হাই স্যালারি। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল চাকরির মাধ্যমে যে কটা চাকরিতে নিয়োগ করা হয়, তার মধ্যে সব থেকে বেশি, মানে বলতে পারো ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্যালারি এই চাকরিতে আছে, এই চাকরিতে তোমাকে প্রোভাইড করা হয়। পাওয়ার তোমরা নিউজে দেখতে পাও আজকাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ব্যাপ্তি কত দূর, তারা কি সমস্ত হাই প্রোফাইল কেস, যেগুলো সমস্ত মানি লন্ডারিং এর কেসগুলো সমস্ত কিন্তু তারাই মোটামুটি আজকাল ট্যাকেল করে। সোশ্যাল পাওয়ার, সমাজে তোমাদের একটা মোটামুটি নাম থাকবে যদি তোমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসার হতে পারো। ফাস্টার প্রমোশন,
তোমরা খুব সহজেই গ্রুপে এবং অ্যাডিশনাল ডাইরেক্টর অবধি কিন্তু তোমরা প্রমোশন পেতে পারো। তো এই ছিল এই চাকরিটির মোটামুটি ওভারঅল জব প্রোফাইল। আশা করছি তোমাদের ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো, তোমরা আরো ভালো করে পড়াশোনা করো। আশা করছি বেঙ্গল থেকেও, আমার যেটা এই চ্যানেলের মোটিভ, বেঙ্গল থেকেও জানো আমাদের এই বিভিন্ন অল ইন্ডিয়া সার্ভিসেসগুলোই কিন্তু রিপ্রেজেন্টেশন আমাদেরকে বাড়াতে হবে। তো স্টে টিউনড, ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন নতুন জব প্রোফাইল ডিসকাস করব। তোমাদের এই জব প্রোফাইলটি নিয়ে যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি এই পার্টিকুলার পোস্টটা নিয়ে আরও কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। টিল দেন তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো অ্যান্ড স্টে টিউন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী লেসনে।